ভোরের আলো তখনও ভালো করে ফোটেনি। জানালার কাঁচ ভেদ করে আবছা নীলাভ আলো রুমে প্রবেশ করছে। চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। আরফানের প্রশস্ত বলিষ্ঠ বুকের মাঝে মুখ গুজিয়ে অনবরত ফুঁপিয়ে যাচ্ছে আয়াত। আরফান তাকে নিজের বাহুবন্ধনে নিবিড়ভাবে মিশিয়ে রেখেছে। আরফানের উন্মুক্ত বক্ষস্থল আয়াতের চোখের নোনা পানিতে ভিজে একাকার হয়ে গেছে। আয়াতের চোখের পানি সবসময় আরফানের কষ্টের কারণ হলেও আজকের এই স্নিগ্ধ ভোরের কান্নার মাঝে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে আরফানের মনে। কেন যেন মনে হচ্ছে অধিকারের এই কান্নার মাত্রাটা আরও একটু বাড়িয়ে দিতে। আরফান আয়াতের অনাবৃত কোমল দেহটাকে কমফোর্টার দিয়ে পরম আবেশে আবৃত করে দিল। ওর কপালে একটি দীর্ঘ উষ্ণ চুমু দিয়ে গভীর মায়ায় জড়ানো স্বরে বলল, সরি মিসেস, বুঝতে পারিনি আপনার এতটা কষ্ট হবে। আসলে নিজেকে ঠিক করে রাখতে পারিনি, একদম নিজের মধ্যে ছিলাম না আমি, সরি। আয়াত কোনো প্রতি উত্তর দিল না। অভিমানে সে নিজেকে আরফানের বুকের ভাঁজে আরো বেশি করে গুছিয়ে দিল। জানালার কাছের ওপাশে তখন ধবধবে সাদা তুষার ঝরছে। বাইরের সেই স্বর্গীয় রূপ রুমের ভেতর থেকেও স্পষ্ট। আরফান আয়াতের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, মিসেস তুষারপাত দেখবেন না, মিসেস তুষারপাত দেখবে না, তাকিয়ে দেখো বাইরে কি সুন্দর সাদা তুলোর মতো তুষার পড়ছে। আয়াতের ফুপিয়ে কান্নার শব্দটা আরো বাড়ল। সে অস্ফুট স্বরে কেবল একটি শব্দই উচ্চারণ করলো, না। আরফান এবার আর নিজেকে ধরে রাখতে পারল না, শব্দ করেই হেসে দিল। আয়াত মুখ তুলে আরফানের দিকে তাকাতেই দেখলো আরফানের চোখে একরাশ দুষ্টুমি। কান্নায় আর লজ্জায় আয়াতের গাল দুটো টকটকে লাল হয়ে গেছে। আরফান ওর গাল টিপে দিয়ে আদুরে গলায় বলল, এতটুকুতেই এই অবস্থা? আপনার তো পুরো বাকি জীবনটা আমার সাথে পড়ে আছে মিসেস, তখন কি করবেন শুনি? আয়াত রাগে আর অভিমানে গাল ফোলালো। আরফান আর কোনো কথা না বলে কমফোর্টার পেঁচানো অবস্থাতেই আয়াতকে পাঁচাকোলা করে কোলে তুলে নিল। বারান্দার স্লাইডিং ডোরটা খুলে এসে আয়াতকে নিয়ে কনকনে ঠান্ডার মাঝে দাঁড়ালো। হিমেল বাতাস আর তুষারের স্পর্শে আয়াত চোখ তুলে তাকালো। এতক্ষণে শরীরের সকল ক্লান্তি আর জড়তা যেন এই মোহময় দৃশ্যের কাছে হার মানল। পাহাড়ি উপত্যকার বুক ছিঁড়ে শুভ্র তুষার ঝরছে। আয়াতের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সে হাত বাড়িয়ে তুষার ছোঁয়ার নেশায় মগ্ন হয়ে পড়ল। আরফান মুগ্ধ হয়ে আয়াতের এই নিষ্পাপ হাসির দিকে তাকিয়ে রইল। গাঢ় স্বরে বলল, মিসেস আপনাকে এখন প্রচণ্ড মায়াবী লাগছে, বিশ্বাস করুন নিজেকে সামলানো বড্ড কঠিন হয়ে যাচ্ছে আমার জন্য। আয়াত চোখ বড় বড় করে তাকালো। অসভ্য একটা লোক আপনি, আমাকে যেমন দেখাক তাতে আপনার কি? আর কখনো আপনি ওভাবে আমার দিকে তাকাবেন না, একদম না। আরফান তার চিরচেনা সেই ডেভিল স্মাইল দিয়ে বলল, ওকে মিসেস, আপনার হুকুম শিরোধার্য। এখন তাহলে আজকের মতো একবার প্রাণ ভরে দেখে নেই, বাকিটা না হয় তোলা থাকলো আগামীর জন্য। আয়াত থতমত খেয়ে বলল, মানেটা খুব সহজ মিসেস, ভালোবাসবো, ভীষণভাবে ভালোবাসবো। আরফানের গলার স্বর অনেক বেশি গম্ভীর আর নেশালো শোনালো। আয়াত কিছু বুঝে ওঠার আগেই চিৎকার করে উঠল, না। কিন্তু আরফান আয়াতের সেই পাতলা চিৎকার আর মিথ্যে অসম্মতির তোয়াক্কা করলো না। তাকে আবারও পাঁচাকোলা করে বিছানায় ফিরিয়ে নিয়ে এলো এবং পুনরায় এক নিবিড় আদরের প্রলেপে তাকে ভরিয়ে দিল। দেখতে দেখতে আরও কিছুদিন কেটে গেল। সেই রাতের পর থেকে আয়াত আর আরফানের মধ্যে সম্পর্কের অদৃশ্য দেওয়াল যেন পুরোপুরি ভেঙে গেছে। এখন তাদের মধ্যে এক গভীর নির্ভরতা আর না বলা টানের রাজত্ব, যেখানে মায়া আর অধিকারের ভাগটা বড্ড বেশি। আয়াতের কলেজে এতদিন এক্সাম চলছিল, আজ তার শেষ পরীক্ষা। সে স্টাডি রুমে চুপচাপ বসে আছে আরফানের অপেক্ষায়, কিন্তু আরফানের নিচে নামার নামই নেই। দিন দিন আয়াত বড্ড বেশি হিংসুটে আর অধিকার প্রবণ হয়ে যাচ্ছে। এই যে আরফানকে সে তার কলেজের আশেপাশেও ঘেঁষতে দিতে চায় না, কারণটা খুব সাধারণ, বারবার বাইরের মেয়েদের নজর লেগে যায় ওর ওপর। আরফানের ব্যক্তিত্বটাই এমন যে কোনো নারী ওকে দেখে দ্বিতীয়বার তাকাতে বাধ্য হয়। আয়াত এর আগে কখনো আরফানের এই বিশেষ ব্যক্তিগত লাইব্রেরির রুমে আসেনি। আজ বিরক্তি আর কৌতূহল বশত এসেই সে চমকে গেল। চারিদিকে বিশাল সব বইয়ের সমারোহ। প্রথমে ভেবেছিল ওর স্বামীর হয়তো সাহিত্য বা দর্শনের উপর দারুণ শখ, কিন্তু বইগুলোর নাম দেখে ওর সেই ভালো লাগার রেশ বেশিক্ষণ টিকল না। বইগুলো মোটেও সাধারণ কিছু নয়, অদ্ভুত আর ভয়ঙ্কর সব বিষয়বস্তু। দ্য আর্ট অফ ম্যানিপুলেশন, ডার্ক সাইকোলজি, হাই টু ব্রেক এ পার্সন ইন্টারনালি, সবই যেন মানুষের মন নিয়ে খেলার ভয়ঙ্কর সব হাতিয়ার। আয়াত যখন এই বইগুলোর রহস্য নিয়ে গভীর ভাবনায় ডুব দিচ্ছে, ঠিক তখনই পেছন থেকে একজোড়া শক্ত হাত ওর কোমর জড়িয়ে ধরল। আরফান ওর কাঁধে থুতনি রেখে গালে ঠোঁট চেপে ধরল। আয়াত শিউরে উঠলেও পরক্ষণেই হেসে ফেলল। এই মানুষটা ওকে দেখলেই এভাবে আদরে ভরিয়ে দেয়। আয়াতের মাঝে মাঝে খুব সন্দেহ হয় আরফান এমন কেন। অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া আর বেড়ে
বেড়ে ওঠা একজন পুরুষ যাকে সে কখনো অ্যালকোহল ছুঁতে দেখেনি, না কখনো অন্য মেয়েদের সাথে অপ্রয়োজনে মিশতে দেখেছে। অথচ এই দেশের কালচার এগুলো তো খুবই সাধারণ। তাহলে সে কি সবার চেয়ে আলাদা, নাকি সে নিজের আসল সত্তাকে আড়াল করে রাখে? আরফান আয়াতের গালে নিজের গাল ঘষে দিয়ে ফিসফিস করলো, কি ভাবছেন এত নিবিষ্ট মনে মিসেস? ওর খোঁচা খোঁচা দাড়ির ঘর্ষণে আয়াত আলতো ব্যথা পেয়ে বলল, উফ ব্যথা পাচ্ছি আরফান, ছাড়ুন। ডোন্ট মেক দ্যাট ব্যাড সাউন্ড মিসেস, আদারওয়াইজ আই উইল লুজ মাই কন্ট্রোল। আরফানের তপ্ত নিঃশ্বাস আয়াতের কানে এক অজানা কাঁপন ধরিয়ে দিল। আয়াত হেসে বলল, আপনি তো সারাদিনই কন্ট্রোল হারিয়ে বসে থাকেন, নতুন কিছু বলুন যে আমি জানি না। অপবাদ দিচ্ছেন আমাকে? মোটেও কন্ট্রোললেস নই আমি, যথেষ্ট ধৈর্যশীল মানুষ। আরফান আয়াতের ঘাড়ের কাছে মুখ গুজল। আয়াত বইগুলোর দিকে ইশারা করে বলল, আপনার এই স্টাডি রুমে এত ম্যানিপুলেশন আর ডার্ক সাইকোলজির বই কেন? আপনি কি মানুষকে ম্যানিপুলেট করা শিখছেন? আরফান বাঁকা হেসে বলল, তোমার কি মনে হয়? আয়াত চোখ টিপ দিয়ে দুষ্টুমি করে বলল, আমার তো মনে হয় আপনি আমাকেও ম্যানিপুলেট করে নিজের মায়ার জালে ফাঁসিয়েছেন। আমি তো আগে এমন ছিলাম না। আরফান আয়াতের ঠোঁটে একটা নিবিড় চুমু দিয়ে গাঢ় স্বরে বলল, সত্যিই আপনাকে ম্যানিপুলেট করেছি মিসেস। আপনাকে এতটাই কবজা করেছি যে আপনি আমার জন্য একদিন হয়তো মানুষকে খুনও করে ফেলতে পারবেন। আয়াত প্রথমে ভ্রু কুচকালেও পরে আরফানের রসিকতা ভেবে শব্দ করে হেসে ফেলল। এমনটা কখনো আপনার শান্ত মিসেসের দ্বারা সম্ভব নয় মিস্টার, আপনি বড্ড বেশি ভেবে ফেলেছেন। আরফান অদ্ভুত এক রহস্যময় হাসি হাসল। আয়াত সেই হাসির গুঁড়ো অর্থ বোঝার চেষ্টা করলো না। আরফান বলল, চলুন ম্যাডাম এবার যাওয়া যাক। গাড়িতে বসে থাকার সময় আয়াতের মনে জমে থাকা সেই পুরনো প্রশ্নটি আবারও উকি দিল। সে নিজেকে সামলাতে না পেরে জিজ্ঞেস করেই ফেলল, আরফান আপনি অস্ট্রেলিয়ায় বড় হয়েও কোনোদিন নেশা করেননি কেন? এটা তো আপনার পারিপার্শ্বিকতায় খুব স্বাভাবিক ছিল। তবে কি চাও আমি নেশা করি? আরফান শান্ত গলায় পাল্টা প্রশ্ন করল। আমি চাইলেই কি আপনি করবেন? আরফানের চোখে মুহূর্তেই ভেসে উঠল সেই পুরনো অন্ধকার দিনগুলো, যখন তার পুরো দুনিয়া ছিল তার নিষ্ঠুর বাবা, এবং সে ছিল কেবল একটি এক্সপেরিমেন্টের সরঞ্জাম, যার শরীরে দিনের পর দিন বিষাক্ত ড্রাগের ইনজেকশন ঢুকিয়ে দেওয়া হতো। একটা পর্যায়ে সে এতটাই আসক্ত আর উন্মাদ হয়ে গিয়েছিল যে তাকে যন্ত্রণাদায়ক রিজার্ভ সেশন পার করতে হয়েছিল। আরফানের চোয়াল শক্ত হয়ে গেল। সে গম্ভীর স্বরে বলল, কখনোই না, বিকজ অ্যালকোহল ইজ ইনজুরিয়াস ফর হেলথ সুইটি। আয়াত কিছুটা অবাক হয়ে বলল, বাবা আপনি এতটা স্বাস্থ্য সচেতন? আগে তো জানতাম না। আর শুনুন, এসব বাজে নামে আমাকে আর ডাকবেন না, শুরু থেকেই অদ্ভুত সব নামে ডেকে যাচ্ছেন। আরফান গাড়িটা কলেজের কিছুটা দূরে ফাঁকা জায়গায় দাঁড় করালো। আয়াতের একটা হাত নিচে ঠোঁটে ছুঁয়ে বুকের সাথে চেপে ধরে বলল, সূচনায় শাহরিয়ারের জান পাখি, সুইটি যাই বলি না কেন অন্তিমে তুমি শুধু আমার আয়াত, কেবল আমার মিসেস। একরাশ ভালো লাগা আয়াতকে আষ্টে পৃষ্ঠে আচ্ছন্ন করে ফেললো। বুকের ভেতরটা কেন যেন এক অজানা সুখে তোলপাড় করছে। সে নির্বাক হয়ে আরফানের সেই গভীর আর নেশালো চোখ দুটোর দিকে তাকিয়ে রইল। মুহূর্তের জন্যে মনে হলো এই মানুষটার চোখের মায়ায় সে আজীবন বন্দী হয়ে থাকতে পারে। হঠাৎ আরফানের আঙ্গুলের তুড়ি বাজানোর শব্দে ওর ঘোর ভাঙল। কি ম্যাডাম, আপনি কি নামতে চান না? তাহলে বাড়ি ফিরে চলেন। আজকে না হয় একটু বেশি সময় নিয়ে আমাদের সে অসমাপ্ত গল্পটা। আরফান দুষ্টুমি করে চোখ টিপ দিল। অসভ্য একটা লোক আপনি, সারাক্ষণ মাথায় ওইসব চিন্তা ঘোরে, বলেই আয়াত লজ্জায় লাল হয়ে হাত ছাড়িয়ে গাড়ি থেকে এক দৌড় দিল। আরফান গাড়ির কাঁচ নামিয়ে আয়েশ করে চিৎকার করে বলল, আসতে যাও, তোমাকে কেউ ধাওয়া করছে না, অন্তত আমি তো আপাতত করছি না। উল্টে পড়ে গেলে কিন্তু সামলানোর জন্য আমাকেই লাগবে। আয়াত পেছন ফিরে একবার রাগি চোখে তাকিয়ে হন হন করে কলেজের ভেতরে ঢুকে গেল। আরফান দীর্ঘশ্বাস ফেলে আরফান অফিসের দিকে গাড়ি ছোটালো। আজ তার একটা বিরাট ডিল আছে। মজার বিষয় হলো ডিলটা তার বাবার ছদ্মবেশী কোম্পানির সাথেই হতে যাচ্ছে। তার বাবা ভেবেছে অন্য কোম্পানিতে ঢাল বানিয়ে সে আরফানকে ধোঁকা দিতে পারবে। আরফান মুচকি হাসলো। লোকটার বিন্দুমাত্র আইডিয়া নেই যে তার এই গুণধর পুত্রের নেটওয়ার্ক আর বুদ্ধির সীমা আসলে কতটা শক্তিশালী। তারা যখন একটা ছোট্ট পার্কের পাশ দিয়ে যাচ্ছিল তখন আয়াতের নজর গেল এক অদ্ভুত সুন্দর দৃশ্যে। একটি ছোট ফুটফুটে বাচ্চা মেয়ে তার বাবার হাত ধরে হাঁটছে। বাচ্চাটার আধো আধো বল কানে আসতেই আয়াত থমকে দাঁড়ালো। একটি ছোট্ট সুখী পরিবার তাদের ফুটফুটে সন্তানকে নিয়ে পার্কে এসেছে। বাচ্চাটা আধো আধো বল ফুটিয়ে বলছে, পাপা পাপা দেখো পাখি, আমি পাখি ধরবো। বাচ্চার বাবার হাসি মাখা মুখ আর মায়ের সস্নেহে শাসন দেখে আয়াতের বুকটা হু হু করে উঠল। এক মুহূর্তের জন্য মনে হলো আজ যদি তার পরিবার বেঁচে থাকতো তবে তার জীবনটাও হয়তো এমন আহ্লাদে কাটতো। তাহলে আজকের মতো তার জীবনে এই আরফান চৌধুরী আসতো, নাকি সে অন্য কোনো সাধারণ স্রোতে ভেসে যেত? ভাবনার
ইতি ঘটল হঠাৎ এক করুণ কান্নার শব্দে। তানিয়াও অবাক হয়ে তাকালো। পার্কের একদম পেছনে নির্জন এক কোণা থেকে ভেসে আসছে এক শিশুর বুক ফাটা কান্নার আওয়াজ। কেউ যেন খুব যন্ত্রণায় কাতরাচ্ছে। আয়াত কোনো কথা না বলে সেদিকে দৌড় দিল। ঝোপের আড়ালে এক কোণায় চোখ যেতেই আয়াতের সারা শরীর হিম হয়ে গেল। সে দেখল